সিনেমার শুরুতে আমরা দেখি ARES-3 মিশনের মহাকাশচারীরা মঙ্গল গ্রহের অ্যাসিডালিয়া প্ল্যানেটিয়া অঞ্চলে কাজ করছে। দলটির নেতৃত্বে আছেন কমান্ডার মেলিসা লুইস এবং দলে রয়েছেন মার্ক ওয়াটনি, রিক মার্টিনেজ, ক্রিস বেক, অ্যালেক্স ভোগেল এবং বেথ জোহানসেন। তারা মাটির নমুনা সংগ্রহ করছে, কিন্তু হঠাৎ একটি বিশাল ধূলিঝড় এগিয়ে আসে। ঝড়ের তীব্রতা এতটাই বেশি যে তাদের মার্স অ্যাসেন্ট ভেহিকল ম্যাভ উল্টে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। নাসার নির্দেশে তারা তড়িঘড়ি মিশন বাতিল করে ফিরে যাওয়ার প্রস্তুতি। এই মুহূর্তে ক্যামেরা আমাদের দেখায় মঙ্গলের লাল আকাশে ধুলোর ঘূর্ণিঝড়। ঝড়ের মধ্যে ওয়াটনি একটি উড়ন্ত ধাতব টুকরোর আঘাতে আহত হন। তার স্পেস স্যুটের বায়োমনিটর বন্ধ হয়ে যায়, যার ফলে দলের বাকি সদস্যরা ভাবেন তিনি মারা গেছেন। কমান্ডার লুইস তাকে খুঁজতে চান, কিন্তু দৃশ্যমানতা শূন্য এবং ঝড়ের চাপে তাদের দ্রুত চলে যেতে হয়। তারা ওয়াটনিকে ফেলে রেখে ম্যাভে উঠে হারমিস মহাকাশযানে ফিরে যান। আমরা দেখি একজন মানুষকে তার দল ফেলে চলে যাচ্ছে এবং দর্শক হিসেবে আমরা জানি না তিনি বেঁচে আছেন কিনা। এর পরের দৃশ্য শুরু হয় মঙ্গল গ্রহের লাল ধূলিময় প্রান্তরে। আমরা দেখি মার্ক ওয়াটনি ধুলোর মধ্যে অচেতন অবস্থায় পড়ে আছেন। তার স্পেস স্যুটে একটি ধাতব অ্যান্টেনা গেঁথে গেছে, যা ঝড়ের সময় তাকে আঘাত করেছিল। তিনি ধীরে ধীরে উঠে বসেন, ব্যথায় কুঁকড়ে যান। তার স্পেস স্যুটের অক্সিজেন সরবরাহ কমে আসছে এবং বায়োমনিটর বন্ধ হয়ে গেছে। তিনি চারপাশে তাকান এবং বুঝতে পারেন তিনি একা। তার দল তাকে ফেলে চলে গেছে এই ভেবে যে তিনি মারা গেছেন। তার চোখে ভয়, হতাশা এবং একই সঙ্গে বেঁচে থাকার ইচ্ছা ফুটে ওঠে। মঙ্গলের নীরব বিশাল প্রান্তর এই একাকিত্বকে আরও গভীর করে। ওয়াটনি বুঝতে পারেন তাকে দ্রুত হ্যাবে ফিরতে হবে। তিনি ব্যথায় কষ্ট পাচ্ছেন, কিন্তু ধীরে ধীরে হেঁটে হ্যাবের দিকে এগিয়ে যান। প্রতি পদক্ষেপে তার শরীর কাঁপছে, কিন্তু তিনি থামেন না। হ্যাবে পৌঁছে তিনি ধাতব অ্যান্টেনাটি ধীরে ধীরে টেনে বের করেন। তিনি ক্ষতটি পরিষ্কার করেন এবং স্ট্যাপলার দিয়ে নিজের চামড়া সেলাই করেন। এই প্রক্রিয়া চলাকালীন তার কণ্ঠে একটা দৃঢ়তা দেখা যায়, যেন তিনি নিজেকে বলছেন, আমি এটা পারব। অপারেশনের পর ওয়াটনি কিছুটা সুস্থ হন এবং হ্যাবের ভেতরে বসে তার পরিস্থিতি বিশ্লেষণ করেন। তিনি একটি ভিডিও লগ শুরু করেন। এই লগে তিনি বলেন, আমি মারা যাব না, আমি এটা ঠিক করে ফেলব। তিনি হ্যাবের সম্পদ পরীক্ষা করেন এবং বুঝতে পারেন তার কাছে মাত্র 31 দিনের খাবার আছে। পরবর্তী মিশন ARES-4 মঙ্গল গ্রহে পৌঁছাতে 4 বছর লাগবে। এই মুহূর্তে তিনি একটি ক্যালকুলেশন করেন, তাকে কিভাবে এত দীর্ঘ সময় বেঁচে থাকতে হবে। তিনি বুঝতে পারেন তার একমাত্র উপায় হল খাদ্য উৎপাদন করা। তিনি আলু চাষের সিদ্ধান্ত নেন। তিনি হ্যাবের ভেতরে একটি জায়গা পরিষ্কার করেন এবং মঙ্গলের শুষ্ক মাটি সংগ্রহ করেন। কিন্তু মঙ্গলের মাটিতে জৈব পদার্থ নেই। সে লক্ষ্য করে তার পটি একটি প্যাকেটে সিল্ড হয়ে ওই হ্যাব থেকে ডিসপোজ হয়ে যায়। তাই তিনি নিজের বর্জ্য ব্যবহার করে সার তৈরি করেন। যদিও তাকে নিজের পটির অনেক দুর্গন্ধ সহ্য করতে হয়েছিল। তখন তিনি ভিডিও লগে বলেন, আমি এখন মঙ্গল গ্রহে পটি নিয়ে কাজ করছি, এটা বিজ্ঞানের জন্য। আলু চাষের জন্য পানি প্রয়োজন, কিন্তু মঙ্গল গ্রহে তরল পানি নেই। ওয়াটনি হ্যাবের হাইড্রোজেন সিস্টেম ব্যবহার করে পানি তৈরি করার সিদ্ধান্ত নেন। হাইড্রোজেন হলো রকেটের জ্বালানি। তিনি হাইড্রোজেন থেকে হাইড্রোজেন আলাদা করেন এবং তা অক্সিজেনের সঙ্গে মিশিয়ে পানি উৎপাদন করেন। তিনি একটি ছোট আগুন জ্বালান, যা নিয়ন্ত্রণ করা কঠিন। ওয়াটনি ভিডিও লগে বলেন, একটু ভুল হলেই আমি মঙ্গল গ্রহে শিক কাবাব হয়ে যাব।
পানি উৎপাদনের সময় ওয়াটনি একটি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন। তিনি যখন হাইড্রোজেন এবং অক্সিজেন মেশান, তখন তার নিঃশ্বাসের অক্সিজেনের কারণে একটি ছোট বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। তিনি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। পরের চেষ্টায় তিনি সাবধানে প্রক্রিয়াটি সম্পন্ন করেন এবং অল্প পরিমাণে পানি উৎপাদন করতে সক্ষম হন। এই মুহূর্তে তার মুখে একটা স্বস্তির হাসি ফুটে ওঠে এবং তিনি ভিডিও লগে বলেন, "আমি এখন মঙ্গল গ্রহে পানি তৈরি করেছি, এটা একটা বড় জয়।" পানি উৎপাদনের পর ওয়াটনি আলু রোপণ শুরু করেন। এর পরের দৃশ্যে আমরা দেখি ওয়াটনির প্রথম সাফল্য। তার আলু গাছগুলো অঙ্কুরিত হতে শুরু করে এবং তিনি হ্যাবের জানালা দিয়ে মঙ্গলের লাল আকাশের দিকে তাকান। সে বুঝতে পারে তার বেঁচে থাকার সম্ভাবনা এখনও আছে। তারপর দৃশ্য শুরু হয় নাসার সদর দপ্তরে, যেখানে আমরা দেখি একটি শোক সভার আয়োজন। মার্ক ওয়াটনি, অ্যারেস 3 মিশনের একজন মহাকাশচারী, মঙ্গল গ্রহে ঝড়ের মধ্যে মারা গেছেন বলে ধরে নেওয়া হয়েছে। নাসার পরিচালক টেডি স্যান্ডার্স একটি আনুষ্ঠানিক বক্তৃতা দেন, যেখানে তিনি ওয়াটনির সাহস এবং ত্যাগের প্রশংসা করেন। তবে তার কথার মধ্যে একটা পলিটিক্যাল সুর লক্ষ্য করা যায়। তিনি নাসার মিশনের সাফল্য এবং ভবিষ্যতের পরিকল্পনার ওপর জোর দেন, যেন এই ট্র্যাজেডিকে দ্রুত পাশ কাটিয়ে যেতে। দৃশ্যটি তখন একটি নাটকীয় মোড় নেয়, যখন মিন্ডি পার্ক, একজন তরুণ স্যাটেলাইট বিশ্লেষক, মঙ্গল গ্রহের অ্যাসিডালিয়া প্ল্যানেটিয়া অঞ্চলের স্যাটেলাইট ছবি পরীক্ষা করছেন। তিনি লক্ষ্য করেন হ্যাবের কাছে কিছু জিনিস সরানো হয়েছে, রোভারের অবস্থান বদলেছে এবং সোলার প্যানেলগুলো পরিষ্কার করা হয়েছে। মিন্ডি বুঝতে পারেন এটা কোনো প্রাকৃতিক ঘটনা নয়, কেউ সেখানে কাজ করছে। তিনি দ্রুত এই তথ্য নাসার মার্স মিশনের প্রধান ভিনসেন্ট কাপুর এবং টেডি স্যান্ডার্সের কাছে পৌঁছে দেন। এই আবিষ্কার নাসার মধ্যে একটা নতুন উত্তেজনা তৈরি করে, কারণ তারা বুঝতে পারেন ওয়াটনি বেঁচে আছেন। ওয়াটনির বেঁচে থাকার খবর নাসার নেতৃত্বের মধ্যে একটি নৈতিক ও রাজনৈতিক দ্বন্দ্বের সূচনা করে। টেডি স্যান্ডার্স এই তথ্য প্রকাশ করা নিয়ে সতর্ক। তিনি মনে করেন এই খবর জনসমক্ষে প্রকাশ করলে নাসার ওপর চাপ বাড়বে এবং এটি সংস্থার ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে। তিনি ভিনসেন্ট এবং অন্যান্য কর্মকর্তাদের নির্দেশ দেন এই তথ্য গোপন রাখতে। এই সিদ্ধান্তে টেডির পলিটিক্যাল মানসিকতা স্পষ্ট হয়। তিনি নাসার সুনাম এবং জনসাধারণের প্রতিক্রিয়ার কথা ভেবে এই গোপনীয়তার পক্ষে। তবে মিচ হেন্ডারসন, অ্যারেস 3 মিশনের ফ্লাইট ডিরেক্টর, এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। তিনি মনে করেন অ্যারেস 3 দলের সদস্যদের, যারা এখন হারমিস মহাকাশযানে পৃথিবীর দিকে ফিরছে, ওয়াটনির বেঁচে থাকার খবর জানানো উচিত। মিচের যুক্তি হল দলের সদস্যরা ওয়াটনিকে ফেলে এসেছেন এবং তারা এই সত্য জানার অধিকার রাখে। এই দৃশ্যে আমরা একটি তীব্র বিতর্ক দেখি। টেডি বলেন, যদি আমরা এই খবর দলকে জানাই তাহলে তারা মানসিকভাবে ভেঙে পড়তে পারে, এটা তাদের মিশনের জন্য ক্ষতিকর হবে। কিন্তু মিচ পাল্টা যুক্তি দেন, তারা আমাদের সহকর্মী, তাদের জানার অধিকার আছে। এই বিতর্ক নাসার নেতৃত্বের মধ্যে একটি ফাটল তৈরি করে এবং দর্শক হিসেবে আমরা বুঝতে পারি এই সিদ্ধান্তের পেছনে শুধু নৈতিকতা নয়, রাজনৈতিক চাপও কাজ করছে। ওয়াটনির বেঁচে থাকার খবর নাসার টিমকে একটি নতুন উদ্দীপনা দেয়। ভিনসেন্ট কাপুর নেতৃত্ব নেন এবং ওয়াটনির সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য পরিকল্পনা শুরু করেন। তারা স্যাটেলাইটের মাধ্যমে হ্যাবের কার্যকলাপ পর্যবেক্ষণ করেন এবং বুঝতে পারেন ওয়াটনি হ্যাবের ভেতরে কাজ করছেন। ভিনসেন্ট টেডিকে বলেন, আমাদের তাকে ফিরিয়ে আনতে হবে। তবে টেডি এখনও সতর্ক। তিনি বলেন, আমাদের প্রথমে পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে। মঙ্গল গ্রহে ওয়াটনি বুঝতে পারেন তাকে পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে হবে। তিনি পাথ ফাইন্ডার নামে একটি পুরনো মঙ্গলযান খুঁজে বের করার সিদ্ধান্ত নেন, যা 1997 সালে পাঠানো হয়েছিল। তিনি রোভারে করে শত শত কিলোমিটার পাড়ি দেন এবং পাথ ফাইন্ডার খুঁজে পান। তিনি পাথ ফাইন্ডারের ক্যামেরা ব্যবহার করে নাসার সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। এই মুহূর্তটি অত্যন্ত আনন্দদায়ক, কারণ দর্শক হিসেবে আমরা বুঝতে পারি ওয়াটনি আর একা নন। নাসা এবং ওয়াটনি এখন ধীরে ধীরে যোগাযোগ উন্নত করে।
তারা পাথফাইন্ডারের সফটওয়্যার আপডেট করে যাতে ওয়াটনি টেক্সট মেসেজ পাঠাতে পারেন। এই দৃশ্যে ওয়াটনি হাস্যরস ফুটে ওঠে যখন তিনি নাসাকে তাদের ভুলের জন্য কঠিন ভাষায় গালি দেন। নাসার টিম তাকে বলে, তোমার মেসেজ সারা পৃথিবীর মানুষ পড়ছে। এ কথা জানতে পেরে ওয়াটনি আরও বাজে ভাষায় গালি দেয়। যদিও সবাই বুঝতে পারছিল সে এখন ডিপ্রেশনের মধ্যে আছে, তাই তার এসব গালিগালাজকে কেউ সিরিয়াসলি নেয়নি। তারপরে আমরা দেখি ওয়াটনির তার নিজের পটি আর হাইড্রোজেন থেকে তৈরি করা পানি দিয়ে তার আলু চাষ ভালোভাবে চলছিল, কিন্তু হঠাৎ হ্যাবের একটি এয়ারলাক বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে তার সমস্ত ফসল নষ্ট হয়ে যায় এবং তিনি আবারও খাদ্য সংকটের মুখে পড়েন। তিনি প্লাস্টিক শীট এবং সিলান্ট ব্যবহার করে হ্যাব মেরামত করেন, কিন্তু তার মনোবল ভেঙে যায়। নাসা ওয়াটনিকে উদ্ধারের জন্য একটি পরিকল্পনা তৈরি করে। তারা একটি সরবরাহ নেশন পাঠানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু তড়িঘড়ি তৈরি রকেটটি উৎক্ষেপণের সময় বিস্ফোরিত হয়। এই ব্যর্থতা নাসার টিমের মনোবল ভেঙে দেয়। তবে চীনের মহাকাশ সংস্থা তাদের একটি বুস্টার রকেট দেওয়ার প্রস্তাব দেয়। এই মুহূর্তটি আন্তর্জাতিক সহযোগিতার একটি সুন্দর উদাহরণ। এদিকে তরুণ বিজ্ঞানী রিচ পার্নেল একটি সাহসী পরিকল্পনা প্রস্তাব করেন, যাকে বলা হয় প্রজেক্ট এলরন। তিনি বলেন, হারমিস মহাকাশযান পৃথিবীর কাছাকাছি এলে তাকে মঙ্গল গ্রহে ফিরিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। এই পরিকল্পনা ঝুঁকিপূর্ণ, কিন্তু এটি ওয়াটনিকে বাঁচানোর একমাত্র উপায়। নাসা অ্যারেস 3 দলকে জানায় যে ওয়াটনি বেঁচে আছেন। কমান্ডার লুইস এই খবরে গভীরভাবে মর্মাহত হন, কারণ তিনি তাকে ফেলে এসেছেন। দলটি সিদ্ধান্ত নেয় তারা হারমিস ফিরিয়ে নিয়ে ওয়াটনিকে উদ্ধার করবে, যদিও এতে তাদের পৃথিবীতে ফেরা 2 বছর পিছিয়ে যাবে। এই দৃশ্যে আমরা দেখি দলের সংহতি এবং ত্যাগের মনোভাব। ওয়াটনি নিজেকে উদ্ধারের জন্য প্রস্তুত করেন। তিনি ম্যাভকে হালকা করার জন্য তার কিছু অংশ খুলে ফেলেন এবং একটি টার্প দিয়ে ঢেকে দেন। তিনি ম্যাভ উৎক্ষেপণ করেন এবং মঙ্গলের কক্ষপথে পৌঁছান, কিন্তু হারমিসের সঙ্গে তার দূরত্ব অনেক বেশি। এই মুহূর্তে হারমিস দল একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। ওয়াটনি তার স্পেস স্যুটের গ্লাভস কেটে আয়রন ম্যান স্টাইলে হারমিসের দিকে উড়ে যান। কমান্ডার লুইস নিজে স্পেস ওয়াক করে ওয়াটনিকে ধরেন। এই দৃশ্যটি সিনেমার সবচেয়ে নাটকীয় মুহূর্ত, যখন দুজনে একে অপরকে ধরে ফেলেন এবং দর্শকদের মনে একটা বিশাল স্বস্তি আসে। সিনেমার শেষে আমরা দেখি ওয়াটনি পৃথিবীতে ফিরে এসেছেন। তিনি এখন নাসার প্রশিক্ষক হিসাবে কাজ করছেন এবং তরুণ মহাকাশচারীদের শেখাচ্ছেন কিভাবে বেঁচে থাকতে হয়। এই দৃশ্যে আমরা তার জীবনের নতুন শুরু দেখি এবং তার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের বুদ্ধি এবং আশা কখনো হার মানে না। দ্য মার্সিয়ান শুধু একটি সাইফাই থ্রিলার সিনেমা নয়, এটি মানুষের অধ্যাবসায়, সহযোগিতা এবং আশার গল্প। মার্ক ওয়াটনির একা লড়াই, নাসার দলের প্রচেষ্টা এবং অ্যারেস 3 দলের ত্যাগ আমাদের দেখায় যে একসঙ্গে কাজ করলে অসম্ভবকেও সম্ভব করা যায়। এই সিনেমা আমাদের শেখায় জীবনের যত বড় চ্যালেঞ্জই আসুক, বুদ্ধি, পরিশ্রম এবং ইচ্ছা শক্তি দিয়ে আমরা তা জয় করতে পারি। দ্য মার্সিয়ান শুধু একটি সাইফাই থ্রিলার সিনেমা নয়, এটি মানুষের অধ্যাবসায়, সহযোগিতা এবং আশার গল্প। মার্ক ওয়াটনির একা লড়াই, নাসার দলের প্রচেষ্টা এবং অ্যারেস 3 দলের ত্যাগ আমাদের দেখায় যে একসঙ্গে কাজ করলে অসম্ভবকেও সম্ভব করা যায়। এই সিনেমা আমাদের শেখায় জীবনের যত বড় চ্যালেঞ্জই আসুক, বুদ্ধি, পরিশ্রম এবং ইচ্ছা শক্তি দিয়ে আমরা তা জয় করতে পারি। Cinemadness.